সো বেসিক্যালি আজকে আমাদের একটা বারিস্তা কোশ্চেন ছিল, যেখানে মানে আমরা এমসিকিউ আকারে একজনের পরীক্ষা নিয়েছি। সেখানে পরীক্ষাতে কি কি কোশ্চেন থাকতে পারে বা আমরা ইন্টারভিউতে কি টাইপের কোশ্চেন ফেস করতে পারি, সেই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। সর্বপ্রথম আমরা যদি বলি যে আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল আদর্শ কফির পানির তাপমাত্রা কত। এখন আদর্শ কফি বলতে আমরা এখন অলওয়েজ বলবো এসপ্রেসো। কফি বলতে এখন আমরা মেনশন করবো এসপ্রেসো। সো একটা এসপ্রেসো যখন এক্সট্রাকশন হয় মেশিন থেকে, যখন এটা আউট হয়, সেটার তাপমাত্রা থাকে কত ডিগ্রি আমরা কেউ জানি? 90 থেকে 96 ডিগ্রি, এটা মনে রাখবেন। সো একজন আমাদের কোশ্চেন একজন অ্যান্সার করেছে কত, 90 থেকে 96 ডিগ্রি ছিল কারেক্ট অ্যান্সার। তারপর কফির কাঁচা বীজের নাম কি? মানে কফিটা যে থাকে, যে অবস্থায় গাছে থাকে, সেটা কাঁচা অবস্থায় সবুজ থাকে, এটা দেখতে চেরি ফলের মতো লাগে। যদি ইন্টারভিউতে কোশ্চেন করে কফির কাঁচা বীজের নাম কি বা কফি কাঁচা অবস্থায় কি থাকে এটা নাম, তখন বলবেন চেরি ফল, শুধু চেরি বললে হবে। এসপ্রেসো বানাতে কত গ্রাম কফির গুঁড়ো দরকার? ইন্টারন্যাশনালি সবাই আমরা জানি 18 থেকে 19 গ্রাম বা 20 গ্রাম, ক্ষেত্র বিশেষে 22 গ্রাম হতে পারে। 18 থেকে 20 গ্রাম কফির গুঁড়া প্রয়োজন হয় কিস বানাতে? এসপ্রেসো বানাতে বা এসপ্রেসো বানাতে। ওকে, তারপরে কোশ্চেনটা আমরা দেখতে চাই, কফির কাপ গরম করা কেন গুরুত্বপূর্ণ? আমরা যখন একজন গেস্টকে কফি সার্ভ করব তখন কাপটা কি থাকে, অনেক সময় ঠান্ডা থাকে, বিশেষ করে টেকওয়ে কাপগুলা। আমরা যখন বাইরে যাব টেকওয়ে কাপগুলা কেন আমরা মেশিনের ওয়ার্ম মানে কাপ ওয়ার্মারের উপরে কেন রাখি? অনেকেই ফটোশুট করে, দেখবেন না মেশিনের উপরে কি কাপ সাজায় রাখছে না? কেন রাখছে? কাপগুলা যাতে গরম থাকে। আর অবশ্যই গরম কফি গরম কাপে সার্ভ করা উচিত, সেক্ষেত্রে টেম্পারেচারটা কি ব্যালেন্স হয়। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে কফির স্বাদটা ভালো রাখবে। গরম কফিতে যদি কাপটা সার্ভ করেন, গরম কফি গরম কাপ, স্বাদটা ব্যালেন্স আসবে। এখন একটা কথা হচ্ছে, আপনার কাছে যদি একজন গেস্ট আইসা দ্রুত অর্ডার চায় যে আমাকে ফাস্ট করে দেন, তখন আপনার কি করণীয় থাকবে? আমরা এমসিকিউ আকারে রাখছি হচ্ছে অর্ডার এড়িয়ে যাওয়া, মানে অর্ডার নিবই না। দ্বিতীয় কথা হচ্ছে ধীর গতিতে কাজ করা, কাজটাকে আরো স্লো করে দিব, যে তুই আগে চাইতেছ দাঁড়া তোরে দিব আরো লেট করে। তারপর দ্রুত অর্ডার তৈরি করে দিব নাকি অর্ডার বাতিল করে দিব? সো আমাদের এমসিকিউর অ্যান্সার হচ্ছে দ্রুত অর্ডারটা তৈরি করে দিব। অনেক সময় আছে অনেক গেস্ট মনে করেন বাইরে গাড়ি রেখে আসছে, ইমার্জেন্সি কোনো রোগী নিয়ে যাবে, তার রোগী কফি খাইতে চাইছে, সাপোজ তার রোগী হচ্ছে কোনো ডেজার্ট খাইতে চাইছে, এখন বলতেছে আপনার সিরিয়ালে 3 জন দাঁড়ায় আছেন, উনি এসে বলতেছে ভাই আমার রোগীটা গাড়ির মধ্যে আছে বা আমার ইমার্জেন্সি বেবিটা অনেক খিদা লাগছে, আমাকে একটা ব্রাউনি দেন। আপনি কি ওই 4 নাম্বার বলবেন যে ভাই কষ্ট করে 4 নাম্বার সিরিয়ালে যান? কিছু ক্ষেত্রে ইমার্জেন্সি বেসিস আমরা কি করব, সেটাকে আমরা এটাকে ব্যালেন্স করে নিব যে ভাই একটু সময় দেন, আমি দিচ্ছি এখনই যত দ্রুত সম্ভব। আর পিছনে যারা থাকবে সিরিয়ালে, ভাই আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট এইটুকু যে ভাই আর খুব ইমার্জেন্সি ছিল, আমি কি অর্ডারটা তাকে আগে দিব, তাদের থেকেও পারমিশন নিয়ে নেবেন। ওকে, এটা হচ্ছে কাস্টমার হ্যান্ডেলিং এর আরেকটা পার্ট। এরপর আমাদের 6 নম্বর কোশ্চেন ছিল ক্যাপাচিনোতে দুধের ফেনার গুণগত মান কেমন হওয়া উচিত? মানে আমরা একটা ক্যাপাচিনো তৈরি করি, সেটা মানে ফোমটা কেমন হবে এটা বুঝাইছে এই কোশ্চেনে। তো আপনি বলতে পারেন একটা ক্যাপাচিনোতে ফোমের পরিমাণ কেমন হবে? ঘন ও ভারী হবে। তো এখানে অ্যানসার লেখা আপনি দেখছেন ঘন ভারী, কিন্তু অ্যাকচুয়াল হবে একটু ফোমটা বেশি হবে। সো বেশি হলে একটা ক্যাপাচিনোতে কত পার্সেন্ট ফোম হয়? 30 থেকে 40%। 30 থেকে 40%। ওকে, তাহলে হচ্ছে এটা ফোমটা ক্যাপাচিনোতে সবসময় ঘন এবং ভারী হবে, যার জন্য এখানে ফোমের পরিমাণটা বেশি বোঝাইছে। হ্যাঁ, ওকে। তারপর বলা হয়েছে যে কোন কফি বিশেষভাবে আইস কফির জন্য ভালো? কোন কফিটা মানে আইস কফি হিসাবে মেনশন আছে, আমরা এখানে লিখেছি এসপ্রেসো। এসপ্রেসো কি আইস কফি? না। ওকে। ড্রিপ কফি কি আইস কফি? না। আইস কফি হবে যখন আমরা বরফ দিব। তারপর কি রেস্টিয়াতো কি আইস কফি? না না। কোল্ড ভিউ? এটা কোল্ড ভিউ লেখাই আছে কোল্ড ভিউ, তার মানে এটা হচ্ছে আইসড কফি। ওকে। গ্রাহক যখন নির্দিষ্ট ধরনের কফি চান না, তখন তাকে পানীয় কিভাবে সাজেস্ট করব? সাপোজ সে চাচ্ছে আমাকে একটা কফি দেন, মিনার ভাই কথাটা হইলো যে আমাকে একটা কফি দেন। আমার দোকানে কফি বলতে ক্যাপাচিনো আছে, লাটে আছে, ফ্ল্যাট হোয়াইট আছে, এসপ্রেসো আছে, মাকিয়াতো আছে, মাচা আছে, গ্রিন টি আমেরিকানো আছে, তারপর হচ্ছে আপনার লং ব্ল্যাক আছে, পিকোলো আছে, কর্তাদো আছে, স্প্যানিশ লাটে আছে, সব ধরনের তো আমার কফি। এখন আপনি এসে বলছেন ভাই আমাকে একটা কফি দেন, আমি তার কি কফি সাজেস্ট করব বলেন? মেনু দেখাবো। ওকে, গুড। তো আমরা সর্বপ্রথম তাকে মেনু দেখাবো যে ভাই এই যে দেখেন এটা আমাদের মেনু, আমাদের এই কফিটা এইভাবে তৈরি হয়, যেমন ক্যাপাচিনোতে ফোম বেশি থাকে স্যার, লাটেতে ফোম কম থাকে, দুধ বেশি থাকে, ফ্ল্যাট হোয়াইটে কি হয় একেবারে ফোম কম হয়,
স্প্যানিশ লাটেতে হচ্ছে সুইট কনডেন্স মিল্ক থাকে, তারপর স্যার মাচাটা হচ্ছে গ্রিন টি পাউডার, এরপর মক্কাটা হচ্ছে স্যার চকলেট কফি। স্যার এই যে কফিগুলো আছে স্যার, এর মধ্যে স্যার আপনার কোনটা প্রেফার করতেছেন? স্যার আপনি কি চকলেট বেস কফি খেতে চাচ্ছেন, আপনি কি র কফি খেতে চাচ্ছেন, না আপনি দুধ কফি খেতে চাচ্ছেন? এভাবে তাকে সাজেস্ট করবেন। দেন সে যদি কোনো কিছুতে না বুঝে যে আমি একেবারে নতুন, আমি পারতেছি না, বুঝতেছি না, তখন আপনি তাকে সাজেস্ট করবেন আপনার দোকানে সবচেয়ে বেস্ট কফি যেটা, সেটা বলতে পারেন যে স্যার মক্কাটা আমাদের স্টোরে সবচেয়ে বেস্ট এভার কফি এবং এটা টেস্ট অ্যামেজিং বা খুবই আপনার হচ্ছে মার্ভেলিয়ান, আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন, খুবই ইয়ামি টেস্ট হবে। তাকে কনভিন্স করতে হবে। সেক্ষেত্রে সে যদি কোনোটাই মানে ডিরেক্ট না বলে, তখন আপনি আপনার দোকানের বেস্ট কফিটাই সাজেস্ট করবেন কাস্টমার হ্যান্ডেলিং এর ক্ষেত্রে। ওকে, কাস্টমার হ্যান্ডেলিং এর ক্ষেত্রে এরপর যেটা আছে সেটা হচ্ছে কফি মানে ফেনা তৈরি করার জন্য আদর্শ টেম্পারেচার। ফেনা মানে ফোম আর কি, এখানে বোঝানো হয়েছে। আমরা একটা কফি তৈরি করার জন্য, তোমার কি ঠান্ডা লাগতেছে? আচ্ছা, আমরা একটু কমাই দিচ্ছি। এখন কথা হচ্ছে যে আমাদের কফির মিল্কের টেম্পারেচার আদর্শ কত হওয়া দরকার আমরা সবাই জানি, কতটুকু? 60 থেকে 65। এই টেম্পারেচারটা আমরা যখন মিল্ক স্টিম করব তখন একটা থার্মোমিটার দিয়ে ভালো করে মেপে 60 থেকে 65-র মধ্যেই রাখার চেষ্টা করব। যদি অতিরিক্ত রাখি, 60-65 ওভার করি মিল্কের ফোমটা, তখন কি হয়ে যাবে? মিল্কের মধ্যে পানির ঘনত্বটা কমে যাবে, মানে পানি বেশি ঢুকে যাবে, ফেনা কম হবে, মানে ফেনাটা কম হবে এবং দুধের টেস্টটাও লাইট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে ওভারহিট হওয়ার কারণে। ওকে, এখানে 10 নম্বর কোশ্চেন আমরা যেটা রাখছি সেটা হচ্ছে রেস্টিয়াতো কফি কি? রেস্টিয়াতো কফি হচ্ছে যার রেশিও শর্ট কফি যার রেশিও হচ্ছে 1:1, মানে আপনি প্রতি 1 গ্রামের জন্য 1 গ্রাম পানি। রেস্টিয়াতো বের করতে হয়, সাপোজ 18 গ্রাম কফির গুঁড়া দিচ্ছেন, 18 গ্রামই লিকুইড বের হবে। সময় লাগবে 10 থেকে 15 সেকেন্ড। কত সেকেন্ড? 10 থেকে 15 সেকেন্ড। আর এসপ্রেসোর ক্ষেত্রে কি হইতো, আমাদের 18 গ্রাম কফির গুঁড়া নিতাম, 36 ml লিকুইড বের হইতো না, সময় লাগতো 25 থেকে 30 সেকেন্ড। এই হচ্ছে এসপ্রেসো আর রেস্টিয়াটোর মধ্যে পার্থক্য। মানে 18 গ্রাম দিয়ে 18 গ্রাম বের করা, 18 গ্রাম দিয়ে 36 বের করা, এসপ্রেসো এবং রেস্টিয়াতো এই দুইটার মধ্যে পার্থক্য। রেস্টিয়াতোটা হচ্ছে একটা ইটালিয়ান কফি, যেটা মোস্ট অফ দ্য ইটালিয়ান কান্ট্রিতে রেস্টুরেন্টে পপুলার, এবং তারা হচ্ছে শর্ট কফিটা বেশি প্রেফার করে। সেক্ষেত্রে কফিটা স্ট্রং বেশি হয়, শুধু হার্ড আর বডি নামে। একটা এসপ্রেসোর পার্ট 3টা হয়, হার্ড, বডি এবং ক্রেমা। একটা এসপ্রেসোর পার্ট 3টা, হার্ড, বডি, ক্রেমা। তো রেস্টিয়াতোতে হার্ড, বডি দুইটার পরিমাণ বেশি থাকে, ক্রেমা কম থাকে, আর এসপ্রেসোতে 3টাই বের হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে কোশ্চেন আছে লাটে আর্টের জন্য কোন ধরনের দুধ সবচেয়ে উপযুক্ত? মানে আমরা লাটে আর্ট করি বা মিল্ক স্টিম করি, এই মিল্ক স্টিমটার জন্য কোন ধরনের কফিটা বেশি প্রেফার করব আমরা? ফুল ফ্যাট, স্টিম মিল্ক, নারিকেলের দুধ, না সয়া দুধ? এখানে লেখা আছে স্টিম, তো আমরা করার পর হবে, মানে আমরা মিল্কটাকে স্টিম করার পর সেটা নাম হবে স্টিম মিল্ক। তো আমরা যখন লাটেতে ডিজাইন করব বা লাটের জন্য আমাদের সবচেয়ে আদর্শ দুধ হচ্ছে ফুল ফ্যাট দুধ। যেটা ফুল ফ্যাট দুধ কোনটা হইতে পারে? যেটা প্রসেসিং করা থাকে। গরুতে কি ফুল ফ্যাট থাকে? না না, থাকে সামান্য। প্যাকেটের দুধগুলো তো প্রচুর পরিমাণে অক্সিডেন্ট ঢুকে এটাকে ফ্যাট তৈরি করা হয়, তাই না? ওইগুলো আমরা ইউজ করবো, বাট হচ্ছে ফুল ফ্যাট যেটা বেশি ননিযুক্ত আর একটা ননি ছাড়া। মিষ্টি দোকানে লেখা থাকে না যে ননিযুক্ত? হ্যাঁ, ওই ননিযুক্ত মানে হচ্ছে ফুল ফ্যাট যেগুলা, সেইগুলা দুধ স্টিম করলে ডিজাইনটা ভালো আসবে। তো আমাদের দেশে এবং বাইরের দেশের মধ্যে পার্থক্যটা হচ্ছে ওরা ফুল ফ্যাট মিল্কটা অ্যাভেলেবেল পায়, আমাদের দেশে অ্যাভেলেবেল না। এই জন্য আমরা হচ্ছে অত ভালো করে ডিজাইনটা উঠানো সম্ভব হয় না, চেষ্টা করলে পসিবল। হ্যাঁ, ওকে। তারপর আছে স্টিম ওয়ান পুশ, মানে পুশ করার কারণ কি? আমরা যে স্টিম ওয়ান বারবার স্টিম করি, এটা ছেড়ে দেই না, আবার ধরি, ছেড়ে দেই আবার ধরি, কেন ধরি বা এটার কারণ কি? মিল্ক স্টিম যখন আমরা বারবার করি, করার পর আমরা স্টিম কিসের মাধ্যমে করি? স্টিম ওয়ান দিয়ে করি। সেই স্টিম ওয়ান বারবার কেন বারবার ছাড়ি, আবার কাজ করা শেষ হলে বন্ধ কেন করে দেই, মানে আবার ছেড়ে বন্ধ করি কেন? এটা রিজন হচ্ছে আপনার মিল্ককে স্টিম করার পর আমরা যখন কোনো পাতিলে দুধ জাল দিই, নিচে কি জলটার মতন লেগে থাকে না, এটাকে দুধের স্বর আর হচ্ছে পুরো অংশ লেগে থাকে। সো মিল্ক যখন স্টিম ওয়ান দিয়ে করবেন, তখন মিল্কটাও তো অনেক লম্বা টাইম এটা গরম থাকে না, তখন শুকায় কি হবে, ওই নজেলের মুখটা লেগে যাবে, বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা এটাকে বারবার ফ্লাশ করে এটাকে ক্লিয়ার করে রাখি, মানে দুধটাকে ক্লিয়ার করে রাখার কারণে আপনি স্টিম অন ছাড়লেন, আবার এটাকে কি করলেন,
বন্ধ করে আগে আবার একটু ছেড়ে আবার রেখে দিলেন, যাতে আপনার দুধটা ওইখানে না জমে থাকে এবং এটা বন্ধ না হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। মূল কথা হচ্ছে পরিষ্কার করানোর জন্য। আমরা টিউলিপ আর্ট তো সবাই জানি, টিউলিপ তো আমরা শিখতেছি মোটামুটি। টিউলিপ আর্টের ক্ষেত্রে বেস কয়টা থাকে, মানে টিউলিপের জন্য কয়টা ফুল দেওয়া বাধ্যতামূলক? 4টা। 4টার নিচে টিউলিপ হয় না অ্যাকচুয়ালি। আপনি ছোট ছোট হাত দিয়ে 4টা লাভ বানাবেন, ছোট ছোট, ওইটাকে বলবো আমরা টিউলিপ। ওকে, এরপরের কোশ্চেন ছিল আমাদের, কোন কফি প্রস্তুতে বেশি পানি ব্যবহার হয়? আমরা এখানে রাখছি হচ্ছে এসপ্রেসো, তারপর আমেরিকানো, রেস্টিয়াতো এবং দোপিও। এসপ্রেসো হচ্ছে একটা র কফি, রেস্টিয়াতো একটা র কফি, দোপিও একটা র কফি, আমেরিকানো হচ্ছে একটা ব্ল্যাক কফি। এখন আমেরিকানো বানানোর জন্য আমাদের এসপ্রেসো প্লাস পানি অ্যাড করতে হচ্ছে। সো যদি বলা হয় এখানে এমসিকিউ অনুযায়ী এইগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে আমেরিকানো, কজ অফ আমেরিকানোতে পানি আর হচ্ছে এসপ্রেসো থাকে। ওকে, রেস্টিয়াতো আমরা শিখছি। দোপিওটা কি অ্যাকচুয়ালি? দোপিওটা আজকে নতুন নাম শুনতেছি না? দোপিও হচ্ছে ডাবল শট। দোপিও মানে ডাবল শট। আমরা কিন্তু নাম জানি না, কিন্তু চিনি। ডাবল শট আমরা চিনি না? ওইটাকে ড্রিপ কফি হচ্ছে যেটা ফিল্টারিং করে, মানে হাতে তৈরি করে এবং হাতের মাধ্যমে উপর থেকে পানিটা ব্লুমিং করে। B60, ক্যামেক্স, কালিতা, এই টাইপের কফিগুলো হচ্ছে সব হ্যান্ড বিউড কফি বা ড্রিপ কফি। হ্যাঁ, একটা লাতের এসপ্রেসো এবং দুধের অনুপাতের হার কত হবে? মানে একটা লাটের জন্য এসপ্রেসো এবং দুধ এটার অনুপাত কতটুকু হবে? আমরা লাটের কাপ সাইজ জানি কত, 240 থেকে 360। এর মধ্যে 1 ভাগ হচ্ছে কি থাকবে? এসপ্রেসো থাকবে, 1 ভাগ এসপ্রেসো থাকবে আর 2 ভাগ হবে মিল্ক। তাহলে এটা রেশিও হবে 1:3। 1:3। ওকে, লাটেতে 1:3, মানে 1 ভাগ এসপ্রেসো বাকি 2 ভাগ মিল্ক। এটা হচ্ছে রেশিও একটা। হ্যাঁ, ওকে, একটা আদর্শ এসপ্রেসো কত সেকেন্ড এক্সট্রাকশন হয়? সবাই জানি আমরা, বলেন 25 থেকে 30 সেকেন্ড। আরো জোরে বলেন। 25 থেকে 30 সেকেন্ডে একটা এসপ্রেসো এক্সট্রাকশন টাইম। কফির প্যাকেট খোলার পর আমরা এটা ব্যবহার করা উচিত একসাথেই। আনফরচুনেটলি আপনার শপে সেল কম যাচ্ছে ইদানিং, তাহলে আপনি এই কফির প্যাকেটটা খোলার পর কতদিন পর্যন্ত এটা ঠিক রাখতে পারবেন? 7 দিন। সর্বোচ্চ 7 দিন। রাইট, সর্বোচ্চ 7 দিন। প্যাকেট খুইলা রাখলে হবে না, মানে প্যাকেট খুলে ফেলছেন, এরপর এটাকে এয়ার টাইট করে বক্সে রাখা দিবেন, এরপর আবার এটা 7 দিনের মধ্যেই ব্যবহার করতে হবে। সাপোজ আমি এই প্যাকেটটা খুলছি, আমি অর্ধেক ইউজ করছি, বাকি অর্ধেকটা কি হয়েছে এখানে এই প্যাকেটে আছে, প্যাকেটটাকে ভালো করে র্যাপিং করে এয়ার টাইট করে বক্সে রাখা দিয়া, এই যে খোলা প্যাকেটটা, এই খোলা প্যাকেটটাই 7 দিনের মধ্যে শেষ করতে হবে, নাহলে এটার টেম্পারেচারটা ডাউন হয়ে যাবে, তখন কফির যে অ্যাকচুয়াল যে টোস্টিংটা বা অ্যাকচুয়াল যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যাবে। ওকে, ড্রিপ কফি মেশিনে ব্লু করার সময়, ব্লুমিং করার সময় গ্রাইন্ড সাইজ কেমন হয়? মানে আপনি যে কফির গুঁড়াটা নেন, যেমন B60, ক্যামেক্স, কালিতা, এই টাইপের কফিটার, হ্যাঁ এই টাইপের কফিটার কফির যে গুঁড়ার সাইজটা সেটা কেমন হবে? সেটা হচ্ছে মিডিয়াম ফাইন হবে। সেটা কি হবে? মিডিয়াম ফাইন হবে। সো আমরা এটা বুঝতে পারছি। হ্যাঁ, চিনির দানার মতন। আর এসপ্রেসো বানানোর জন্য যে গুঁড়াটা লাগে সেটাকে বলা হচ্ছে লবণের দানার মতন, চিকন সল্ট, একদম চিকন সল্ট যেটা থাকে। ওকে, সেই ক্ষেত্রে তো আমরা এখন যেটা এসপ্রেসোর জন্য যেটা বের করছি সেটা এসপ্রেসোর জন্যই। রাইট, এখানে মানে সেটআপ করতে হবে ওইটার জন্য। গ্রাইন্ডার সেটআপ আলাদা আলাদা থাকে, যেমন B60, ক্যামেক, কালিতার জন্য আলাদা গ্রাইন্ডার সেটআপ করা থাকে কোন শপে, আবার কোন শপে আছে যে ওই একটা গ্রাইন্ডারে কি করে সেটআপ চেঞ্জ করে নেয় বারবার। হ্যাঁ, ওকে। সো দুধের সঠিক টেক্সচার কিভাবে তৈরি করা যায়, মানে দুধটা যে ভালোভাবে ফোমিং হচ্ছে সেটা টেক্সচারটা আমরা কিভাবে বুঝবেন? মানে মিল্ক স্টিমটা কত ভালো হচ্ছে কিভাবে বোঝা যায় আপনি বলতে পারবেন? মিল্ক স্টিমটা কত ভালো হচ্ছে কিভাবে কি দেখে বুঝবেন যে এই মিল্ক স্টিমটা সেরা রে? আর এর মধ্যে কোনো বাবলস আছে কিনা, রাইট, এই তো মামতো ভাইও সেরা। হ্যাঁ, ওকে। এই যে দুধ যে স্টিম করি সেটা সঠিকভাবে ধরার জন্য আপনাকে বুঝতে হবে প্রথমে মিল্কের স্টিমটা উপরে কোনো বাবলস থাকবে না, মানে বুদ 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 ফোটা 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 দেওয়া যায় না, এটা হওয়া যাবে না। একদম শাইনিং থাকবে, চকচক করবে, আয়নার মতন ফেস দেখা যাবে। দ্বিতীয় কথা হচ্ছে এটা টেম্পারেচারটা 60 থেকে 65-র মধ্যে রাখলে একটা ভালো পারফেনিং কি আসবে, টেম্পারেচার আসবে, ডিজাইন আসবে এবং আপনার দুধটাও ভালো স্টিম হবে। ওকে, ফাইন, আপনি তো ভালো বুঝেন। আচ্ছা, আপনি বলেন একজন বারিস্তার সবচেয়ে ভালো দক্ষতা বা গুণ কি কি হইতে পারে? আপনার 5 জন আছে না, 5 জনের 5টা গুণ বলবেন যে আমি একজন বারিস্তার মধ্যে এই 5টা গুণ রাখা দরকার। 5টা আপনি বলেন কি থাকা উচিত? একজন বারিস্তা পুরো একটা কফি শপ চালাবে। তার মানে তার ম্যানেজিং পাওয়ার লাগবে, ম্যানেজ করতে পারার দক্ষতা। গুড, আপনি বলেন। পরিষ্কার পরিচ্ছন্ন। ওকে, আপনি বলতেছেন পরিষ্কার পরিচ্ছন্ন, দ্যাটস মিন হচ্ছে হাইজিন মেইনটেইন করতে হবে। আপনি একটা বলেন পয়েন্ট।
খাবারটা ভালো করে সুন্দরভাবে সার্ভ করতে হবে। ওকে, তার মানে হচ্ছে খাবার যখন পরিবেশন করছেন সেখানে আপনার ফুড সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে। মানে আপনি যে খাবারটা দিচ্ছেন সেই খাবারটার টেস্ট কেমন আপনার নিজেরও জানতে হবে। তো খাবার সম্বন্ধে বা হচ্ছে মেনু সম্পর্কে ভালো আইডিয়া। তিনজনেই একদম কঠিন এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলছেন। পরে মিনার ভাই যে কোনো একটা পয়েন্ট বলেন যে আপনার ভালো বারিস্তার গুণের মধ্যে এটা হতে পারে। যখন এটা সার্ভ করব হ্যাঁ। তখন কাস্টমার এটা খাবে, যখন ওনাকে জিজ্ঞাসা করব স্যার রাইট, কেমন ফিডব্যাক নেওয়া, ফিডব্যাকটা। তো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছেন। সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো জ্ঞান অর্জন করতেছেন। আপনি একটা পয়েন্ট বলেন, আপনি আরো ভালো পারবেন যেহেতু আপনি ওখানে সার্ভিস দিয়েছেন যে কোনো রিলেটেড। হ্যাঁ রাইট, গুড। আপনি যে কোনো একটা বলেন যেটা মিসিং আছে একজন দক্ষ বারিস্তার ক্ষেত্রে, এটা হওয়া উচিত। কাস্টমার ভালোভাবে কফি গুণগত মান বলা। ওকে, মানে কফি সম্বন্ধে জানা এবং আপনাকে নিজেও সেখানে ইন্সপায়ার করা যে এই কফিটা ভালো, মানে নিজের প্রতি একটা কনফিডেন্স রাখা যে না আমার কফিটা ভালো। হ্যাঁ রাইট, আমার নিজেরও কনফিডেন্স থাকতে হবে যে না আমার দোকানের জিনিসগুলা নাম্বার 1। আর চ্যালেঞ্জ নিতে পারেন যে কোনো জায়গায়, চ্যালেঞ্জ নেওয়ার ক্যাপাসিটিটা আর কি। হ্যাঁ, চ্যালেঞ্জ নেওয়ার ক্যাপাসিটিটা আপনার যেটা পয়েন্ট আমি ধরে নিলাম যে আপনার হচ্ছে চ্যালেঞ্জ নেওয়ার ক্যাপাসিটি আছে। সো আমরা প্রথম পয়েন্ট ছিল হচ্ছে ম্যানেজিং করা, মানে একটা কফি শপকে ভালোভাবে ম্যানেজিং করা, হাইজিন মেনটেন করা, খাবার সম্বন্ধে ভালো ধারণা। বাইরের ছিল হচ্ছে পয়েন্ট ফিডব্যাক নেওয়া, মানে আমি যে খাবারটা দিছি সেই খাবারটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে, কোথায় ইমপ্রুভ করা দরকার। আর ভাইয়ের লাস্ট পয়েন্ট ছিল যে আমি খাবারটা দিছি, আমি জানি এটা ওভার কনফিডেন্স, এটা ভালো, তারপরে আবার কিভাবে ভালো করা যায় সেটা মিনার ভাইয়ের সাজেশন ছিল যে এটাকে আরেকটু ফিডব্যাক নেওয়া, যে খাবারটা আমার 100% ভালো, গেস্টের কাছে কেমন লাগতেছে সেটা ফিডব্যাক নিয়ে আমি তার উপর আবার কাজ করানো। তো সবাই মোটামুটি যেগুলো পয়েন্ট বলছেন এগুলো যদি মাথায় রাখতে পারেন আপনি একজন ভালো বারিস্তা হওয়ার পসিবিলিটি থাকতে পারবে। এরপর আমরা কিছু শর্ট কোর্সের আলোচনা করবো, একদম শর্ট। গোল্ডেন শর্ট বা গোল্ডেন শর্ট আমরা বলি না, যে এই শর্টটাকে গোল্ডেন শর্ট বলে। এইটার টাইমিং কতটুকু হবে? গোল্ডেন শর্টের টাইম হবে 25 সেকেন্ডে। মানে এসপ্রেসো বের করি যখন এটা 25 সেকেন্ডে পড়বে সেটাকে বলবো আমরা গোল্ডেন শট। ক্যাপাচিনো এবং লাটের মধ্যে পার্থক্য লিখুন। একটা ক্যাপাচিনো এবং লাটের মধ্যে যদি আপনাকে পার্থক্য বলে ইন্টারভিউ কোশ্চেনে, আপনি বলবেন যে ক্যাপাচিনো হচ্ছে একটা কি কফি, ফোম বেস কফি হচ্ছে, যেখানে কাপ সাইজ 150 থেকে 180 ml, ফোমের পরিমাণ অনেক বেশি, যেখানে একটা কাপের 40% পর্যন্ত ফোম হতে পারে, দুধের পরিমাণটা কম, এসপ্রেসো থাকবে কত 36 ml পর্যন্ত এসপ্রেসো হয়। সো এসপ্রেসো প্রত্যেকটা কফিতে 36 ml বা 40 ml যেটাই হোক, এসপ্রেসো কমানোর কোনো অপশন নাই। সো এটা রেশিও হচ্ছে 1:3, যেখানে 1 ভাগ এসপ্রেসো, 1 ভাগ মিল্ক, আর 1 ভাগ হচ্ছে শুধু মিল্কের ফোম। লাটের ক্ষেত্রে আপনার পার্থক্য হচ্ছে লাটের কাপ সাইজটা বড় হবে ক্যাপাচিনোর তুলনায়, 240 থেকে 360 ml। এসপ্রেসো তো আর কম নিতে পারবো না, 40 ml নিলাম যেহেতু কাপের সাইজটা বড়, তাহলে 40 দিলে বাকি ফিল আপ করতে হবে দুধ দিয়ে। এবং এই লাটেতে কি থাকে, ফোমের পরিমাণ কম থাকে। তো ক্যাপাচিনো এবং লাটের মধ্যে মেন পার্থক্য হচ্ছে কাপ সাইজটা ছোট বড়, দুধের পরিমাণটা কম আর বেশি, ফোমের পরিমাণটা কম আর বেশি, শেষ। ক্লিয়ার? দুধের ফেনা তৈরি করার জন্য কোন দুধটা ভালো এবং কেন? আমরা যে একটু আগে বলছি দুধের ফেনা তৈরি করার জন্য আমাদের ফুল ফ্যাট মিল্কটা সবচেয়ে ভালো, যেখানে মিল্কের শাইনিংটা ভালো আসে, বাবলস কম হয় এবং ডিজাইনটাও খুব ভালো আসে, এবং মিল্কের টেস্টটার উপরে ডিপেন্ড করে কফির স্বাদটা ব্যালেন্স করে। তো এই জন্য ফুল ফ্যাট মিল্কটা কফির স্বাদটাকে কি করে, বাড়ায় দেয়। কফি বিন সংরক্ষণের জন্য সঠিক পদ্ধতি হচ্ছে, কফি বিন যখন আপনি সংরক্ষণ করবেন, আমরা এখন যেহেতু কফি শপে আছি, আমরা কিন্তু কফি চাষ করছি না, আমরা কফি ব্যবহার করছি। তো আমরা যখন ব্যবহার করব সেক্ষেত্রে আমাদের সংরক্ষণ করতে হবে এয়ার টাইট, অথবা যেখানে আলো বাতাস থেকে কম জায়গা প্রবেশ করতে পারে। যেমন আমি একটা কাচের কিনলাম, গ্লাস নিলাম, বা কাচের হচ্ছে বৈরম নিলাম, জার নিলাম, সেটার মধ্যে ওই কফির ওই কফির বিনগুলা ভালো করে এয়ার টাইট করে বাতাস আলো কোনো কিছু যাতে না যায় এভাবে সংরক্ষণ করে রাখতে পারবো সর্বোচ্চ 7 থেকে 15 দিন পর্যন্ত। ওকে। টক এসপ্রেসো, এসপ্রেসো স্বাদ হয় বিভিন্ন রকম। একটা এসপ্রেসো স্বাদ কিন্তু আমরা বুঝি সবসময় তিতা, কিন্তু এটা আমার কাছে আপসেটের বিষয়। একটা এসপ্রেসো স্বাদকে আমরা বলবো বিটার। আচ্ছা, এসপ্রেসো স্বাদ টক কখন হবে? টক কখন হবে? হ্যাঁ, এসপ্রেসো স্বাদ টক তখনই হবে যখন এটা ওভার এক্সট্রাকশন না হয়ে আন্ডার এক্সট্রাকশনে চলে আসবে। আন্ডার এক্সট্রাকশন মানে হচ্ছে আপনার একটা কফি শট করা উচিত 25 সেকেন্ডে, কিন্তু আপনার কফিটা পড়ছে 10 সেকেন্ডে, 10 সেকেন্ডে পড়ে গেছে, তার মানে এখানে ফ্লেভারটা কম আসছে, যার জন্য টক টক লাগতেছে। হ্যাঁ,
হ্যাঁ, ওকে। টক হবে কখন? যখন এসপ্রেসোটা 25 সেকেন্ডের আগে পড়তেছিল, মানে 25 সেকেন্ড বলতে আমাদের একটা এসপ্রেসোর সঠিক টাইম হচ্ছে 19 থেকে 29 সেকেন্ড, এর মধ্যে যে কোনো একটা শট পড়তে হবে। এবার 20-এ পড়ুক, এবার 21-এ পড়ুক, মামায় 22-এ পড়ুক, 23-এ পড়ুক, আগে হলো সমস্যা, পরে হলো হ্যাঁ তার আগে হইলেও সমস্যা, পরে হইলেও সমস্যা। যদি পরে হয় সেটাকে বলে ওভার এক্সট্রাকশন। সাপোজ আপনাকে কি করা হইলো, আপনাকে বলা হইলো যে আপনার 25 সেকেন্ডে একটা শট পড়বে, কিন্তু আপনি দেখলেন যে 40 সেকেন্ডে গিয়ে শটটা পড়লো। কত সেকেন্ডে গিয়ে পড়লো? 40 সেকেন্ডে। তখন আপনি বুঝে নেবেন সেই শটটার কফির গুঁড়ার সাইজটা হয় বেশি ফাইন আছে, আর নইলে আপনি যে ট্যাম্প করছেন সেটা অনেক জোরে চাপ পড়ে গেছে। আর যত জোরে চাপ পড়বে তত বেশি কি হবে, দেরি করে পড়বে, পানিটা পড়তে সময় নিবে। আর যত কম চাপ দিবেন তত তাড়াতাড়ি পানিটা পড়বে। হালকা দিলে, চাপ দিলে পানি তাড়াতাড়ি পড়বে, জোরে চাপ দিলে বেশি দেরিতে পড়বে। যখন বেশি দেরিতে পড়বে সেটাকে বলে ওভার এক্সট্রাকশন, তখন কফিটা লাগবে পুরা পুরা স্বাদ, বার্ন। আর যখন আগে পড়বে সেটার স্বাদ হবে সাওয়ার, মানে টক। আচ্ছা, এরপর আরেকটা কোশ্চেন আমরা লিখেছি, এসপ্রেসো শট ওভার এক্সট্রাকশন হলে কি সমাধান? এই যে আমি আনসার দিয়ে দিছি একটু আগে। কি ওভার এক্সট্রাকশন কি ছিল? মানে কফিটা সময় বেশি নিয়ে পড়তেছে। ওভার এক্সট্রাকশন হলে আপনার সমাধান হচ্ছে একটাই, কফির সাইজটাকে, গ্রাইন্ড সাইজটাকে ঠিক রাখতে হবে। দেন হচ্ছে কি ঠিক রাখতে হবে আরেকটা, টাইমিংটা। তো ওই যে কেন ক্লিক করাটা, ট্যাম্প করা, ট্যাম্প করা। ক্লিক মানে হচ্ছে কি যে আমি ভাবছিলাম ওকে ফাইন, ক্লিক মানে হচ্ছে আপনি সুইচ মেনশন করছেন। আমরা যেটা বলবো সেটা হচ্ছে কফি যখন বেশি সময় নিয়ে পড়তেছে, তার মানে হচ্ছে কফিটাকে কি হয়েছে, গুঁড়ার সাইজটাকে, মানে কফি গ্রাইন্ড সাইজটাকে হয়তো বা আমাদের কি করতে হবে, একটু কোর্স করে নিতে হবে। কোর্স মানে হচ্ছে মোটা, হ্যাঁ আগে ছিল ফাইন, ফাইন মানে চিকন, কোর্স মানে মোটা, হালকা একটু মোটা করে নিতে হবে যদি বেশি সময় নিয়ে পড়ে। আর ট্যাম্পিংটা মানে চাপটা 14 থেকে 18 কেজির মধ্যে থাকা উচিত ছিল, 14 থেকে 18 কেজির মধ্যে পড়ে নাই, আরো বেশি পড়ে গেছে। মনে করেন 20 কেজি জায়গায় 25 কেজি পড়ে গেছে চাপ। কিন্তু নর্মালি বাইরের দেশে এই জন্য ডিজিটাল মেশিন আসছে, যে মেশিনগুলো আপনার ট্যাম্প এভাবে ধরে রাখলে অটোমেটিক সে কি করে ট্যাম্প করে দেয় 14 কেজি থেকে 18 কেজি। এই জন্য ওভার এক্সট্রাকশন আর আন্ডার এক্সট্রাকশন কফিগুলো এখন আর হয় না। আগে হইতো ম্যানুয়ালি, যখন মানুষ বানাইতো তখন হইয়া যেত, এখন আর হওয়ার চান্স খুব একটা নাই। তাহলে আমরা যদি মেশিনে না করে হাত দিয়ে করি তাহলে কম বেশি হতে পারে না? হাত দিয়ে করলে কম বেশি হতে পারে, বাট আমাদের যে টেম্পারটা সেটাও কিন্তু ডিজিটাল টেম্পার, মানে আপনি যত 50 কেজি চাপ দেন না কেন ওটা 14 থেকে 18 কেজির মধ্যেই থাকবে, এর বেশি হবে না। এর বেশি হবে না। আপনি যত জোরে চাপ দেন, আপনি খেয়াল করছেন যে একটা স্প্রিং লাগানো, হ্যাঁ, যত জোরে চাপ দেন স্প্রিং এর ওভার গিয়া যায়, ওইটা হচ্ছে সিস্টেম। মানে এখন আধুনিক হওয়াতে ওভার এক্সট্রাকশন আন্ডার এক্সট্রাকশন গুলো কফি কম হচ্ছে, কফির স্বাদটা ব্যালেন্স হচ্ছে। দিন যত যাবে তত এই সেক্টর আরো আধুনিকতার ছোঁয়া পাবে, মানুষ দিন 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 আপগ্রেড হচ্ছে, মানুষ কফি নিয়ে আলোচনা করছে, কফি নিয়ে শিখছে, কফি নিয়ে জানছে। হ্যাঁ, বেশি ডিজিটাল হয়ে পরে মেশিনে গুলো বানাবে আমাদেরকে আউট করে দিবে। না ও তো আপনার রবট চালাইতে হলে মানুষ লাগবে, ওই মানুষ লাগবেই। সো টেনশনে কিছু নাই, কাজ স্কিল যদি ভালোভাবে শিখতে পারেন আপনার দাম সব জায়গায় আছে। হ্যাঁ, হাতের স্কিল ছাড়া কোথাও দাম পাবেন না। এরপর লাটে আর্টে হার্ড ডিজাইন কিভাবে তৈরি করবেন, এটা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস ছিল, সো এটা আমি মুখে বললেও পারবেন না, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তারপর কফি গ্রাইন্ড সাইজ কিভাবে পানীয়ের সাথে সাথে প্রভাব ফেলে, ওই যে একটু আগে বলছিলাম, আপনার গ্রাইন্ড সাইজটা যদি বেশি চিকন বেশি মোটা হয় তাহলে কফিটা হয় টক লাগবে, নলে বেশি পোড়া পোড়া লাগবে, যেটাকে বার্ন বলে। সো গ্রাইন্ড সাইজটা পারফেক্ট হওয়া উচিত, এটা একজন বারিস্তাদের প্রথম কাজ, আগে কফির গ্রাইন্ড সাইজটাকে ঠিকঠাক মতন তুলে দেওয়া বা তুলে ধরা। হ্যাঁ, ওকে। প্রতিদিন এসপ্রেসো মেশিন পরিষ্কার করার 3টা উপকারিতা লিখুন। আর আমি প্রতিদিন এসপ্রেসো মেশিন পরিষ্কার করলে কি কি উপকার পেতে পারি, এর মধ্যে প্রথম কাজ হচ্ছে, প্রথম উপকার হবে আপনার এসপ্রেসোর স্বাদ ঠিক থাকবে। প্রথম উপকার, এসপ্রেসোর স্বাদটা ঠিক থাকবে। কেন ঠিক থাকবে? আপনি প্রতিদিন কফির গুঁড়া এখানে ইউজ করতেছেন, পরিষ্কার করছেন না, কিছু কিছু কফির গুঁড়া ওখানে লেগে আছে, লেগে থাকার কারণে কি হবে, ওটা বার্ন হয়ে যাবে, মানে প্রতিদিনই এটা পুরার উপরে পড়তেছে। সাপোজ মানে কফিটা একদম পুরা গন্ধ আসবে। সাপোজ আমরা যখন হোটেলে অনেক সময় যে রাস্তাঘাটে ফুটপাতে হোটেল থেকে আমরা খাবার খাওয়ার পর অনেক সময় পেট খারাপ হয়ে যায়, কেন হয়? কারণ তারা হচ্ছে ওই তেলটা বারবার কি করে, রিইউজ করে, মানে ওইটাকে দেয়, আবার নতুন তেল দেওয়ার পর ওই পুরাতন তেলটা ওখানে রাইখা দেয়। হ্যাঁ, এই জন্য পুরো তেল পড়তে পড়তে কালো হয়ে যাচ্ছে, কিন্তু তেল আর চেঞ্জ করছে না। সো এরকমই হচ্ছে আমাদের কফির গুঁড়ার সাইজটাকে আমরা যখন বারবার এটাকে কি করব, মানে কফি বের করব, এটা পুরো অংশটা ওইখানে লেগে থাকবে, বা হচ্ছে কি হয়ে থাকবে, কফির গুঁড়াটা লেগে থাকবে। যখন বারবার ইউজ করা হবে না পরিষ্কার করে, তখন ওটা পড়তে ওই যে
ওরকম অবস্থা হয়ে যাবে, পুরা হয়ে যাবে। প্রথম হচ্ছে এসপ্রেসো স্বাদ ঠিক থাকতে হলে আপনাকে মেশিন প্রতিদিন পরিষ্কার রাখতে হবে। দ্বিতীয় কথা, মিল্ক স্টিম ভালো করতে হলে আপনার স্টিম ওয়ানটাকে পরিষ্কার রাখতে হবে। সো স্টিম ওয়ান হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেশিনের পার্টস। সো মেশিন পরিষ্কার করা মানে হচ্ছে স্টিম ওয়ান পরিষ্কার করা, কাপ ওয়ার্মার পরিষ্কার করা, ডিপ ট্রে পরিষ্কার করা, ওয়াটার ফিল্টার পরিষ্কার করা। হ্যাঁ, সো প্রথম কাজ হচ্ছে পানি ঠিকঠাক মতন আসতে পারে, মেশিন পরিষ্কার রাখলে কফির স্বাদ ঠিক হইতে পারে, আর কি মিল্ক স্টিম ভালো হইতে পারে। এই তিনটাই হচ্ছে আপনার কফির স্বাদকে কি করে, ব্যালেন্স করে। এরপর আমরা শিখবো হচ্ছে যে কাস্টমার সার্ভিস একজন বারিস্তার ভূমিকা কি। এটা বইলা মানে এটা বইলাও শেষ করা যাবে না। একজন গেস্টকে আপনি চাইলে খুশি করাইতে পারেন, একজন গেস্টকে আপনি চাইলে রাগায় ফেলতে পারেন, আবার একজন গেস্টের থেকে আপনি চাইলে টিপস নিতে পারেন, একজন গেস্টের থেকে আপনি চাইলে থাপড়ও খাইতে পারেন। আপনি রাগায় ফেলছেন, তাকে থাপড় দিচ্ছে, বাট আপনি তাকে রাগার নাই, সে আপনাকে ভালো একটা ইয়া দিল, ফিডব্যাক দিল, আপনাকে কি খুশি হয়ে কিছু টিপস দিল, খুশি হয়ে আপনার ম্যানেজারকে বললো ছেলেটা ভালো, সেক্ষেত্রে আপনার চাকরির ক্ষেত্রে আরো কি হলো, প্রমোশন পেয়ে গেলেন। সো আপনার কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে এই দিকগুলা অনেক বেশি সেন্সিটিভলি হ্যান্ডেল করবেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের স্টুডেন্ট যে কোশ্চেন বা যে হচ্ছে এই পরীক্ষাটা এক্সাম দিয়েছিল তার খাতা আমরা অলরেডি দেখে ফেলছি। এখানে কিছু কিছু মার্কে আমরা দিয়েছি, যেমন ঠান্ডা এবং গরম কফি নিয়ে এসে কিছু লিখছিল, সুন্দরভাবে কিভাবে র্যাপিং করে রাখতে হয়, মানে সুন্দর সুন্দর কিছু কথা লিখছিল কাস্টমার হ্যান্ডেলিং ক্ষেত্রে সে যা বুঝছে। এইটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল কোশ্চেন। সো এখানে প্র্যাকটিক্যাল কোশ্চেনের মধ্যে আমরা নিখুঁতভাবে কিভাবে একটা এসপ্রেসো শট বের করতে হয় সেটার উপর আমরা 10 মার্ক রাখছি। দুধের ফেনা বা লাটে আর্টের উপর আমরা 10 মার্ক রাখছি, আপনি কে কত ভালো আর্ট করতে পারতেছেন। বেসিক্যালি হার্ট, টিউলিপ এবং রোজেটা, এই তিনটা ডিজাইন যদি আপনি শিখতে পারেন, আলহামদুলিল্লাহ আপনি যে কোনো জায়গায় যে কোনো ডিজাইন করতে পারবেন কফি বেসের উপরে। বাট আপনার বেস হচ্ছে তিনটাই, তবে বিশেষ করে হার্ট আর টিউলিপ সব জায়গায় চলে। একটা হার্ট এখন কমে দিছে, সবাই টিউলিপ দিচ্ছে, টিউলিপটা হচ্ছে দ্বিতীয় স্টেজ, এরপর রোজেটা। এবার কাস্টমার সার্ভিস, যেটা আমরা নিজেরা এজ এ কাস্টমার থাকবো, আপনি আইসা এটাকে কনভিন্স করবেন, কাস্টমারকে কি করবেন, মানানোর চেষ্টা করবেন। এই হচ্ছে আমাদের আজকের এই হচ্ছে এমসিকিউর আকারে কোশ্চেনের মূল পার্ট, বা হচ্ছে একটা কোশ্চেন শেয়ার করলাম। এবার আমরা শেয়ার করবো হচ্ছে কাপ সাইজ নিয়ে, 10টা কফির কাপ সাইজ নিয়ে আমরা শেয়ার করবো, শুধু 10টা। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, পরবর্তীতে আমরা এটা আর কি করতে পারবো না, আপলোড করতে প্যারা হয়ে যাবে। সো আমরা হচ্ছে এখানে 10টা কফির নাম বলবো এবং 10টা কফি শিখাই দিব, শেষ। এর মধ্যে প্রথম হচ্ছে এসপ্রেসো। এসপ্রেসোর কাপ সাইজ হয় 60 ml, বাট কোন কফি শপে 60 ml কাপ সাইজ থাকে না, আমরা 90 থেকে 120 ml কাপ সাইজে সার্ভ করব, সেক্ষেত্রে ফাঁকা থাকবে কিছু অংশ। বাট এখানে কিছু করার নাই, এসপ্রেসো যেভাবে আসে সেটাই দিতে হয়। এসপ্রেসোর সাথে কোনো সুগার যাবে না, কোনো মিল্ক যাবে না, কোনো হচ্ছে পানি যাবে না, কোনো ফেনাও যাবে না, শুধু রটা যাবে। মানে এসপ্রেসোটা মেশিন থেকে যেটা বের হচ্ছে, মানে আপনার কফির গুঁড়া থেকে যে লিকুইডটা ফালাইলো না ফার্স্টে, ওইটাই আমরা এসপ্রেসো বলি, সেটাই যাবে এসপ্রেসো। হ্যাঁ, এরপর হচ্ছে মাকিয়াতো। আমরা এসপ্রেসো বের করার পর ওইটার উপরে 3 চামচ অথবা 5 চামচ শুধু মিল্কের ফোম। কিভাবে ফোম বানাবো, মিল্ক স্টিম করব, স্টিম শেষ করে রাইট রাতে দেখানো হয়েছে, স্টিম শেষ করে ওটার উপর চামচ দিয়ে ফোম তৈরি করে দিয়ে দিব। এটা কিন্তু সৌদি আরবে খুব বেশি চলে মাকিয়াতো, হ্যাঁ প্রচুর চলে মাকিয়াতো। সো মাকিয়াতো বানানোর জন্য বা বিকাতো বানানোর জন্য আপনার হচ্ছে এসপ্রেসো প্লাস হচ্ছে মিল্কের ফোম, এটা 3 চামচ থেকে 5 চামচ দিতে হবে। আমরা প্র্যাকটিক্যালি অনেকেই দেখছি, অনেকে দেখি নাই, দেখাই দেওয়া হবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে কর্তাদো। কর্তাদো হচ্ছে একটা ইটালিয়ান কফি, এটার নামকরণটা ইটালিয়া থেকে আসছে। এটাকে বলা হচ্ছে কি করা, শর্ট ভার্সন অফ কফি, যেটা হচ্ছে আপনি একটা ক্যাপুচিনো বানাইছিলেন এর আগে মনে আছে 150 থেকে 180 ml এর কাপ সাইজে। 180 ml এর অর্ধেক কত হবে, 90। ওকে, সো একটা কর্তাদোর কাপ সাইজ বেসিক্যালি 90 থেকে 120 ml হয়, তার মানে ছোট হয়ে গেছে। এখন এসপ্রেসো তো আপনার সবসময় একই সাইজ হবে, কতটুকু, ধরেন 40 ml হইলো, 36 ml হইলো, তো 36 ml হলে 90 ml এর মধ্যে আর বাকি থাকে কতটুকু, 50 ml, তাহলে হচ্ছে 40 আর 50 মিলে 90 হলো। সো কর্তাদো বানানোর নিয়ম হচ্ছে ডাবল শট ইউজ করবেন, আবার যে পরিমাণে শট দিচ্ছেন তার পরিমাণ হচ্ছে কি দিবেন, মিল্ক স্টিম করে ঢাইলা দিবেন, দুধ দিবেন, রাতে যেটা দেখানো হয়েছে সেম জিনিসটাই। সো আপনি যে পরিমাণ এসপ্রেসো থাকবে সেম পরিমাণ মিল্ক স্টিম করে ঢাইলা দিলেই হবে কর্তাদো। কর্তাদো আর পিকোলো কি সিমিলার নাকি? কর্তাদো আর পিকোলো সিমিলার কাপ সাইজ, বাট ডিফারেন্টটা হচ্ছে ক্যাপাচিনো এবং লাটের মতন। ক্যাপাচিনোতে ফোম বেশি, লাটেতে ফোম কম থাকে। বাট এখানে কথা হলো ক্যাপাচিনোর কাপ সাইজটা কিন্তু ছোট ছিল, কিন্তু পিকোলো আর কর্তাদোর কাপ সাইজ সেম। এখানে পার্থক্যটা হচ্ছে দুধের ফোম কম হবে, দুধ বেশি হবে। কোনটায়, পিকোলোতে দুধ কম হবে, দুধ বেশি হবে আর ফোম কম হবে।
যে কফিতে দুধ বেশি ফোম কম হবে সেটার নামই হচ্ছে পিকোলো। লাতে অথবা পিকোলো। এখন কাপ সাইজের উপর ডিপেন্ড করে নাম চেঞ্জ হবে। কাপ সাইজ যদি 240 থেকে 360 হয় সেটা নাম হবে লাতে, আর কাপ সাইজ যদি 150 পর্যন্ত ক্যাপাসিটি 90 থেকে 150 থাকে সেটাকে বলবো আমরা পিকোলো। পিকোলো। আর কর্তা দুধে ফোম বেশি হবে, মিল্ক এবং ফোম দুটো একই সমান থাকে। তাহলে কর্তা তো পিকোলো দুইটা সিমিলার কাপ, ডিফারেন্টটা কই? মিল্ক বেশি, মিল্ক বেশি কম, মিল্ক ফোম কম বেশি, কম বেশি। এই হচ্ছে পার্থক্য। ফ্ল্যাট হোয়াইটের ক্ষেত্রে আরো মজার বিষয়, ক্যাপাচিনো আর ফ্ল্যাট হোয়াইট সিমিলার সাইজেই হয় 150 ml এর। এইখানেও আবার দেখেন এই যে খালি ফোম নিয়েই কথা আর দুধ নিয়েই কথা সব কফিতে। এখানে আবার ফ্ল্যাট হোয়াইটে কি একেবারে লেস ফোম, 5 to 10% যাবে কি মিল্কের ফোম, আর কিছুই ইয়া করতে হবে না, চেঞ্জ করতে হবে না। থাকবে সব। একদম ক্যাপাচিনো যেভাবে বানান সেম ওইভাবেই বানাবেন। ক্যাপাচিনোতে কি করছেন, ফোম দিচ্ছেন 40%, আর ফ্ল্যাট হোয়াইটে ফোম থাকবে 5 to 10%, মাত্র 5 থেকে 10%। এই হচ্ছে পার্থক্য, বুঝতে পারছি? ক্যাপাচিনো এবং ফ্ল্যাট হোয়াইট সেম কাপ, শুধু ফোমটা কম আর বেশি। ক্যাপাচিনোতে অনেক ফোম দিতে হবে, ফ্ল্যাট হোয়াইটে একেবারেই কম। কম দিতে হবে, না দিলেও সমস্যা নেই। ফ্ল্যাট হোয়াইট মানেই না দেওয়া কফি, ফোম না দেওয়া কফি। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান এবং নিউজিল্যান্ডের একটা ব্র্যান্ডের কফি। হ্যাঁ, আর দুইটা শিখাবো, লাটে এবং ক্যাপাচিনো। যে ক্যাপাচিনো তো আমরা সবাই জানি, আবার আসছে সেই ক্যাপাচিনো। ক্যাপাচিনো লাটে যে পারবে তার চাকরি কনফার্ম, তার চাকরি নিশ্চিত। ক্যাপাচিনোর ক্ষেত্রে কি হবে, ক্যাপাচিনোর ক্ষেত্রে কাপ সাইজ হবে 150 থেকে 180 ml, যেখানে কাপ সাইজ হবে 150 180, সবাই জানি। ফোমের পরিমাণটা এখানে বাড়াই দিতে হবে, কাপের প্রায় 40% ফোম থাকবে, দুধ কম হবে। আর ক্যাপাচিনোর আমরা 3টা ভাগ করবো, এই যে একটা ক্যাপাচিনোর কাপ, এই এক ভাগ, এই এক ভাগ, এই উপর এক ভাগ, এই ভাগ থাকবে এসপ্রেসো, দ্বিতীয়টা হচ্ছে মিল্ক। দ্বিতীয়টা হচ্ছে পুরাটা মিল্ক, আর তৃতীয়টা পুরাটা ফোম। এটার নাম হচ্ছে ক্যাপাচিনো। ওকে, এবার লাটের কাপ সাইজও সেম, একটু বড় হয়। লাটের কাপ সাইজটা ক্যাপাচিনোতে বড় হয়, একটু বড় করলাম। এটা হচ্ছে এসপ্রেসো, এটা মিল্ক আর উপরেরটা ফোম। মানে দুই ভাগ হচ্ছে, লাটেতে মিল্ক হবে। মিল্ক বেশি থাকবে। কারণ কি, কারণ হচ্ছে কাপ সাইজটা বড়, আর কোনো কাপ সাইজ তার খালি দেওয়া যাবে না গেস্টকে অর্ডার করলে, তাহলে বইরা দিতে হলে দুধ বাড়াই দিতে হবে। যেহেতু বাড়াই দিচ্ছি সেখানে ফোমের পরিমাণটা কমে গেছে। এই হচ্ছে ক্যাপাচিনো এবং লাটের মধ্যে পার্থক্য। তো আমরা এই 5টা 6টা কফি আজকের দিনে শিখে রাখবো। নেক্সট ক্লাসে বাকি ফ্লেভার কফি, রেসিপি কফি, যত ধরনের কফি আছে বাকি ক্লাস আমরা আলোচনা করবো। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।